বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নিতে চায় মালয়েশিয়া। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উন্মুক্ত হবে শ্রম বাজার। এই মাসে আসতে পারে সুখবর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। এরই মধ্যে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়ে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব পাঠানোর কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন, চলতি মাসে আসতে পারে সুখবর। এদিকে শ্রম বাজার উন্মুক্ত হলে মাত্র 6 মাসেই কমপক্ষে 4 লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। যদি আমরা মালয়েশিয়া না যেতে পারি, ধ্বংস হয়ে যাচ্ছি দিন দিন। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক জীবনযাত্রা, ভালো উপার্জন আর সাংস্কৃতিক মিল থাকায় নিরিবিলি বসবাসের স্বপ্ন নিয়ে প্রতি বছর সাভারের শামীমের মতো মালয়েশিয়া যান অসংখ্য কর্মী। সরকারি হিসেবে সবশেষ 2018 সালে কর্মী যাওয়ার সংখ্যা প্রায় 1,76,000। কিন্তু ওই বছরেই সেপ্টেম্বরে দেশটির নতুন সরকার কর্মী নেওয়া বন্ধ করে দেয় এবং গেল বছর জুড়ে করোনা ভাইরাসের কারণে সেখানে কর্মী যাওয়ার সংখ্যা ছিল নামমাত্র। আবার দেশে ছুটি কাটাতে এসে সেখানে কর্মরত প্রায় 25,000 বাংলাদেশি করোনার কারণে আটকে রয়েছেন। এ সকল কর্মীরা এখন দিন গুনছেন ফিরে যাওয়ার। 95% লোকের ভিসা এক্সপায়ার হয়ে গেছে। তা আমরা ওই ভিসাগুলো সরকারের মাধ্যমে অটো রিনিউয়াল চাই। প্রত্যেকটা প্রবাসী যেন হাসি মুখে আবার কর্মস্থানে ফিরে যেতে পারে। মাই ট্রাভেল পাস সিস্টেমে যাতে আমরা সাধারণ ওয়ার্কার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা যাতে ওখান থেকে রিএন্ট্রি একটা পাস পাই, তারই মাধ্যমে যাতে আমরা মালয়েশিয়া যেতে পারি। চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রম বাজারটি উন্মুক্ত হলে সরকারের বেঁধে দেওয়া খরচে কর্মী পাঠানোর কথা জানান এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। যারা ওইখানে আছেন তাদেরকে বৈধকরণ করে রাখবার চেষ্টা করছেন এবং যারা ছুটিতে এসছেন তাদেরকে নিবার জন্য কমিটমেন্ট করেছেন। এগ্রিকালচার সেক্টর আর কনস্ট্রাকশন সেক্টরে যখনই খুলবে তখনই 6 মাসের ভিতর 4 লক্ষ লোক ঢুকে দিল, কোনো দেখা যাবে না কোথায় ওয়ার্কার আছে, এত লোকের প্রয়োজন। তবে এবারের সুযোগ কাজে লাগাতে সিন্ডিকেটের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ তাদের। 25টা বা 30টা লাইসেন্স দিয়ে ওরা লোক নিবে, 1,60,000 টাকার ভিতরে লোক মালয়েশিয়া যাবে। আগের মতো সিন্ডিকেট হবে না, লাইসেন্স সীমাবদ্ধতা থাকলেও মালয়েশিয়াতে যত লোক কাজ করে সবাই এর সাথে যুক্ত হতে পারবে। 10 জন মাত্র রেগুলার মাধ্যমে গত টার্মে অভিবাসন ব্যয়টি অনেক বেশি ছিল। সেন্ট্রাল ডাটাবেস থেকে কর্মী নিয়োগ করতে পারি, পেমেন্টটি ব্যাংকিং এর মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয় বাড়াবার কোনো সুযোগ থাকবে না। করোনা ভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়া অর্থনীতি সচল করতেই মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী নেয়ার ইঙ্গিত দেওয়ার কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, এ নিয়ে শিগগিরই বসবে দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক। একটা ওনারা প্রস্তাব দিয়েছেন, এটা আমরা এখন স্টাডি করছি, হয়তো জানুয়ারিতে কিছু একটা হয়ে যেতে পারে। আই এম এক্সপেক্টিং দ্যাট ভেরি সুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আমাদের একটা মিটিং হবে। কর্মী পাঠানোর সুযোগ মিললে শ্রমিক স্বার্থকে বড় করে দেখার কথা জোর দিয়ে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে শেষ হয়নি খুলনা মোংলা রেললাইনের নির্মাণ কাজ। রেলপথ নির্মাণ প্রকল্পে দফায় দফায় ব্যয়ের পাশাপাশি মেয়াদ বাড়ছে। সব মিলে চতুর্থবারের মতো ব্যয় ও সময় বাড়ানো হয়েছে। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা মোংলা রেলপথ নির্মাণ প্রকল্পে দফায় দফায় ব্যয় ও মেয়াদ বাড়ছেই। এবার চতুর্থবারের মতো ব্যয় ও সময় বৃদ্ধি করা হয়েছে। তারপরও প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক নয়। শুরুতে 2010 থেকে 2013 মেয়াদে 1,721 কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হওয়ার কথা ছিল প্রকল্পটি। অথচ 3 দফায় প্রকল্প ব্যয় বাড়াতে বাড়াতে এখন 3,801 কোটি টাকায় পৌঁছেছে। খুলনা মংলা বন্দর রেলপথ নির্মাণ প্রকল্প নিয়ে IMED এর সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এরই মধ্যেই চতুর্থবারের মতো 2021 সাল পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রকল্প শেষ হওয়ার সময় বাড়ছে 8 বছর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রায় 75% কাজ শেষ হয়েছে, বাকি কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। কোভিড-19 আরও যদি আমরা বাধাগ্রস্ত না করে, আমরা আশা করছি 2021 সালের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আর এই বছরের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। খুলনা মোংলা রেললাইন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, করোনা পরিস্থিতির আগে কাজের গতি খুব ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে সময় ও আর্থিকভাবে পিছিয়ে গেছে। লকডাউনের কারণে ভারত থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আনা সম্ভব হয়নি, যে কারণে কাজের গতি খুব মন্থর। Materials from India, it was not possible to come site as earlier, so we have lost time, we have lost progress. এ প্রকল্পটি শেষ হলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। দেশের শিল্প ও বাণিজ্য প্রসারের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রতিবেশী রাষ্ট্রের জন্য এই মোংলা বন্দরের রেল সংযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। খুলনা মংলা রেলপথ প্রকল্পের কাজ 3টি অংশে বিভক্ত: রেল সেতু, রেল লাইন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। এছাড়া 21টি ছোটখাটো ব্রিজ ও 110টি কালভার্ট নির্মাণ করা হবে এর আওতায়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরও থাকছে, স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত স্পেন, সুইডেন, ফিনল্যান্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার বাড়িঘর, মানবেতর জীবনযাপন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচিও বাদ পড়েনি দুর্নীতির কালো থাবা থেকে। গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকল্পের 1300 উপকারভোগীর 150 জনে নীতিমালা পরিপন্থী। বাকি 3000-এ আরও কতজন আছে জানেন না কর্মকর্তারাও। এক উপজেলাতে এই প্রকল্পে 9/6 হয়েছে 2,29 লাখ টাকারও বেশি। আতাল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বেকার জীবনের পাথর বিছানো পথে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আশীর্বাদ হয়ে ধরা দেয় সাদুল্লাপুরের দামোদরপুর গ্রামের মাসুম বিল্লার কাছে। কিন্তু উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সুপারভাইজার আব্দুল ওয়াহাবের কারসাজিতে তার বদলে সব টাকাই তুলে নেয় আরেক যুবক। আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি, স্বাক্ষর, এনআইডি নাম্বার, জন্ম তারিখ চেঞ্জ করে 20,000 টাকার বিনিময়ে আব্দুল ওয়াহাব সাহেব আপেল মাহমুদ নামের এক ছেলেকে দিয়ে দেয়। উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর দাবি, কর্মসূচির শুরুতে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তারা এই দায় এড়াতে পারেন না। 50 থেকে 56 জনের মতো তারা নাকি বিভিন্ন, কেউ মিঠাপুকুরের, কেউ পীরগঞ্জের, কেউ পলাশবাড়ির, এরকম আছে এবং কিছু আছে বয়স বেশি বয়স কম। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই আমরা বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিষয়গুলো অবহিত করেছি। চতুর্থ ও পঞ্চম ব্যাচে 1300 উপকারভোগীর 150ই ত্রুটিপূর্ণ। প্রশিক্ষণ ও 2 বছরের কর্মভাতা সহ প্রত্যেকের জন্য সরকারি বরাদ্দ 1,52,800 টাকা ধরে টাকার অঙ্কে 9/6-এর পরিমাণ 2,29,20,000 টাকা। এই দুর্নীতির দায় নিতে রাজি নন বর্তমান যুব উন্নয়ন কর্মকর্তা। গোপনে পাওয়া তার আগের কর্মকর্তার বক্তব্যেও দুর্নীতির রহস্য। কিছু সার্টিফিকেট ফেক আছে, কিছু বয়স বেশি আছে, কম আছে, তখন এগুলো আমি বাধা দিলাম। 5-10 জনকে যদি এখন বাদ দেওয়া যায়, দেখা যাচ্ছে এইটা নিয়ে মানে আরো একটা বড় ধরনের কেলেঙ্কারি হতে পারে। প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচিতে 4,294 জনকে চূড়ান্ত মনোনয়ন দেন তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভুইয়া। এরপর প্রশিক্ষণ ও নিয়োগপত্র দেন পরবর্তী কর্মকর্তা হাসান আলী। তারপর ভাতা পরিশোধ করছেন বর্তমান কর্মকর্তা নাজমুল হাসান। 2017 থেকে 2019 পর্যন্ত নির্বাহী কর্মকর্তা ছিলেন আহসান হাবিব ও রহিমা খাতুন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঘিরে অসাধু সিন্ডিকেটের তৎপরতা বন্ধের সঙ্গে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে এবার কঠোর অবস্থানে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 14টি কৃষি পণ্য উৎপাদনের খরচ বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুধু তাই নয়, প্রায় চূড়ান্ত পণ্য বিপণন নীতিমালাও। জুবাইর ফয়সালের রিপোর্ট। অর্থনীতির নিয়ম নীতি বলে পণ্যের চাহিদা আর যোগানের উপরই নির্ধারিত হয় বাজার মূল্য, কিন্তু তৃণমূল পর্যায়ে নেই নিয়ম কানুন মানার বালাই। এ কারণে ভরা মৌসুমেও নিত্য পণ্যের বাজার নিয়ে অসন্তোষ ভোক্তা কিংবা কৃষক দুপক্ষেরই। এই অবস্থা পরিবর্তনের কঠোর ইঙ্গিত দিল সরকার। যৌক্তিক বাজার মূল্য নির্ধারণে এবার বেঁধে দেয়া হয়েছে 14টি পণ্য উৎপাদনের সর্বোচ্চ খরচ। প্রতি কেজি পেঁয়াজ আবাদে সর্বোচ্চ খরচ ধরা হয়েছে 19 টাকা 24 পয়সা, রসুন 30 টাকা 87 পয়সা। এই উদ্যোগকে ইতিবাচক বললেও চাষাবাদের সময় কৃষি উপকরণের দামে লাগাম টানতে না পারলে মিলবে না সুফল। যেই খরচটা বেঁধে দিয়েছে সেটা শুধুমাত্র কিন্তু উৎপাদন উপকরণ খরচের উপর নির্ভর করছে না, পাশাপাশি কিন্তু যেটা আমি একটু আগে বলেছি যে ব্যবস্থাপনার উপরও কিন্তু নির্ভর করছে। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। মহাপরিচালকের দাবি, খরচ বেঁধে দেয়ায় কমবে মাঠ ও বাজার কেন্দ্রিক এমন অসন্তোষ। যখন দেখি যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে অথবা অন্য কোনো উপায়ে আপনার কৃষি পণ্যের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তী বছর কিন্তু কৃষি পণ্য উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 14টা কৃষি পণ্যের আমরা উৎপাদন খরচ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে 2টি আবাদ মৌসুমে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ বেঁধে দেওয়ার সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রেও সর্বোচ্চ দাম নির্ধারণে কাজ করছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট জমে উঠেছে। চাহিদা বেশি হওয়ায় কৃষক তাদের উৎপাদিত গুড় নিয়ে আসছেন হাটে। স্বাদে ও গন্ধে গুড় অতুলনীয় হয় দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ব্যাপারীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বসে দেশের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। সপ্তাহে সোমবার ও শুক্রবার হাট বসে। হাটে সারি সারি সাজানো থাকে গুড়ের ভারগুলো। গুড়ের স্বাদ, গন্ধ ও রং অতুলনীয়। সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত কৃষক, ব্যাপারী ও শ্রমিকদের উপস্থিতিতে হাট এলাকা সরগরম থাকে। এক ভার গুড় আকার বেঁধে বিক্রি হয় 900 টাকা থেকে 1200 টাকায়। ব্যাপারীরা নলেন ও ঝোলা গুড় দেখে দরদাম ঠিক করে ওজন দিয়ে ট্রাকে লোড করেন। গুড়ের হাটে সপ্তাহে 37 ট্রাক গুড় কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন জেলায় ব্যাপারীরা। সপ্তাহে দুদিনে প্রায় 2 কোটি টাকার গুড় বিক্রি হয় হাটে। প্রতি মৌসুমে 20 কোটি টাকার বেশি গুড় বেচা কেনা হয়। এ হাটের গুড়ের মান ভালো, দাম বেশি হওয়ায় লাভও বেশি। ভেজাল মুক্ত গুড় পাওয়া যায়। বিদেশেও গুড় রপ্তানি হচ্ছে। সরোজগঞ্জ হাট করি আজ 20 বছর ধরে। এখানকার গুড়ে মানে ভালো, চেনি কম। এখন গুড় মনে করেন পাইকারি বিক্রি আছে 90 টাকা কেজি। ভারত, তারপরে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো আমাদের প্রতি বছরই রপ্তানি হয়। 200 মেট্রিক টন গুড় বিক্রি হয় প্রতি হাটে, জানান হাট কমিটির নেতা। পাটালি এবং গুড় বিক্রি হয়, যার আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা। এইটা আমাদের ঐতিহ্যবাহী হাট। এই ঐতিহ্যবাহী হাটকে আমরা আগে নেওয়ার জন্য আমাদের নতুন প্রজন্মকে আমরা এই কাজকে উদ্বুদ্ধ করছি। জেলা থেকে দেশের বিভিন্ন জেলায় গুড় যায় প্রতি সপ্তাহে। এই পণ্যটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আরও মানসম্পন্ন বজায় রাখার জন্য কৃষি সম্পদ অধিদপ্তর এবং তার বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার 4টি উপজেলায় কয়েক হাজার কৃষক গুড় উৎপাদন করেন। প্রতি শীত মৌসুমে 2,50,000 গাছ থেকে প্রায় 2,500 মেট্রিক টন গুড় উৎপাদিত হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। আবারও দেশের বাইরের খবর। স্মরণকালে ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত স্পেন। হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। প্রতিবেশী সুইডেন, ফিনল্যান্ডেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নেমে এসেছে বিপত্তি। এই অঞ্চলে তাপমাত্রা সহসাই কমছে না। আর জাপানে গেল কয়েকদিনের তুষারপাতে 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্পেনের রাজধানী মাদ্রিদের কর্মব্যস্ত রাস্তা এখন কেবলই তুষারে ঢাকা। কর্তৃপক্ষ বরফ সরানোর কাজ করলেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রয়োজনের তাগিদে কিছু গাড়ি রাস্তায় বের হলেও বর্তমান পরিস্থিতিতে যাতায়াত করা খুব একটা সম্ভব হচ্ছে না। স্মরণকালের ভয়াবহ শীতে বেশ কিছু এলাকায় আগেই রেড অ্যালার্ট জারি করা হয়। দেশটির বিভিন্ন এলাকায় কয়েক হাজার বাড়িতে নেই বিদ্যুৎ। মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তুষারপাতে খুবই বাজে দিন কাটছে। তার উপর আবার নেই বিদ্যুৎ সংযোগ। শিশুদের নিয়ে বড়ই সংকটে আছি। একটু গরম পানি যে করব তারও সুযোগ নেই। কর্তৃপক্ষ একে অন্যকে দোষ চাপাচ্ছে। কেউই আমাদের কষ্ট বুঝতে চাইছে না। সুইডেনেও ব্যাপক তুষারপাত অব্যাহত। প্রায় 3000 ঘরে নেই বিদ্যুৎ। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরাঞ্চলের। প্রতিবেশী ফিনল্যান্ডের দক্ষিণ ও পশ্চিমের অবস্থাও বেগতিক। 4000 বাড়িতে নেমে এসেছে অন্ধকার। তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। জার্মানিতেও পরিস্থিতি খুব একটা ভালো নয়। রাশিয়াতেও থেমে নেই তুষারপাত। ঘটেছে প্রাণহানিও। ইউরোপের এ দেশগুলোতে বিভিন্ন সময়ে ব্যাহত ফ্লাইট ও যান চলাচল। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়াতেও তুষারপাত অব্যাহত রয়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাপন ও যান চলাচল। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। পেনাল্টি শুট আউটে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র ছিল। অন্যদিকে ইতালিয়ান কাপের শেষ 8-এ উঠেছে ইউভেন্টাস। অতিরিক্ত সময়ের খেলায় জেনোয়াকে 3-2 গোলে হারিয়েছে আন্দ্রে পিরলো শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।